করোনার কারণে অন্যান্য রোগের চিকিৎসা ব্যাহত, জটিল রোগীরা সেবা পাচ্ছেন কম, আউটডোরে চিকিৎসক স্বল্পতা। করোনা পরবর্তী শারীরিক জটিলতায় মারা গেছেন 21 পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক, ভুগছিলেন নানা রোগে। করোনায় স্বাস্থ্য খাতে দুর্নীতি হচ্ছে কিনা তা নজরে রাখছে দুদক, গুরুত্ব দেওয়া হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে। হেফাজতের মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা নিখোঁজ জানিয়ে থানায় জিডি, জীবনের নিরাপত্তা চেয়েছেন বড় ছেলে আব্দুর রহমান। এবং মিয়ানমারের জান্তা বিরোধী বিক্ষোভে একদিনে নিহত বেড়ে ৮০ জন, এ পর্যন্ত মারা গেছেন ৬০০ বিক্ষোভকারী। সকাল ৯টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। হাসপাতালে করোনার কারণে ব্যাহত হচ্ছে সাধারণ রোগীর চিকিৎসা, জটিল রোগীরা সেবা পাচ্ছেন সবচেয়ে কম। সরকারি হাসপাতালে কমেছে সার্জারির সংখ্যাও, আউটডোরেও আছে চিকিৎসক স্বল্পতা। নন কোভিড রোগী, যেমন ধরেন ক্যান্সারের রোগী, স্ট্রোকের রোগী, কিডনির রোগী, তাদের চিকিৎসা ব্যাহত হচ্ছে, তাদেরকে আমরা চিকিৎসা দিতে পারছি না। খোদ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন করোনার কারণে অন্য রোগীদের আমরা চিকিৎসা দিতে পারছি না। খোদ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন করোনার কারণে অন্য রোগীদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না ঠিক মতো। এই বক্তব্যের সত্যতা মিলল রাজধানীর হাসপাতাল ঘুরে। শনিবার সোহরাওয়ার্দী হাসপাতালে দেখা গেল জটিল রোগী ভর্তি হতে পারছেন না, আবার বেড না থাকায় ছেড়ে দেওয়া হচ্ছে অনেককে। আমাদের এই রুগী আসছে সিলেট থেকে, সিলেটে থাকেন, তো বললো যে না এখন করোনার মধ্যে দেওয়া যাবে না, এই জায়গায় পাঠায় ওই জায়গায় পাঠায়, বলে সিট খালি নেই, পরে আমাদের আবার পাঠাই দিচ্ছে, আবার আমরা বাসায় চলে গেছি। এই দূরের থেকে, কত দূর থেকে আসি, দূর থেকে পাঠায় দিচ্ছে আমাদের সোহরাওয়ার্দী আসি, বলে ডাক্তার দেখে না, কোনো রকম দেখে না। করোনা ইউনিটে অতিরিক্ত চিকিৎসক দিতে হওয়ায় দুর্ভোগ বেড়েছে হাসপাতালের আউটডোরে। এই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন অনেকে। ডাক্তার আসবে 11টা বাজে, আমি এখন অনেক দিকে খারাপ রয়েছি, মাগির ওর ঝাড় দিতেছে, কইতাছে এখন ডাক্তার আসবে না। রোগীর স্বার্থেই আমরা যে রুটিন কেস যেগুলি নন কোভিড, সেটা কিন্তু আমরা অলরেডি সীমিত করে দিয়েছি এবং ইমার্জেন্সি যেটা সেটা চালু আছে। এই সময় হাসপাতালটা একটা সোর্স অফ ইনফেকশন, এখানে বিশেষ প্রয়োজন না হলে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নেওয়াটাই ভালো। বড় হাসপাতালগুলোতে জরুরি সেবা চালু থাকলেও আশঙ্কাজনকভাবে কমেছে সার্জারি, তবে গুরুতরদের ক্ষেত্রে আছে ব্যতিক্রম। আমাদের মেডিসিন 800 জায়গায় 1500 2000 রোগী থাকতো, সেটা তো আমরা কোভিডে শিফট করে ফেলেছি, ট্রান্সফর্ম করে ফেলেছি। তো এই মেডিসিন কেসগুলি সরকারি নির্দেশনা মোতাবেক অন্য হাসপাতালে যাওয়ার কথা, যার স্পেশালাইজড সুবিধা দরকার তিনি স্পেশালাইজড হাসপাতালে যাবেন। আগে প্রতিদিন আমার মেজর অপারেশন প্রতিদিন 25 থেকে 30টা পর্যন্ত হতো, এখন সেটা কমে আসে 15টা 16টা এরকম চলে আসছে। প্রত্যেকেই হলো মোটামুটি জরুরি ট্রিটমেন্ট দরকার, ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার, তাদেরকে আমরা ভর্তি করছি। এছাড়া লকডাউনের কারণে হাসপাতালে সাধারণ রোগীর উপস্থিতিও কমেছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরবর্তী জটিলতায় মারা গেছেন 21 পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। ভোর 6টা 20 মিনিটের দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 59 বছর। এর আগে গত 31 মার্চ করোনা আক্রান্ত হওয়ায় মিতা হককে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সুস্থ হয়ে উঠলে বাসায় নিয়ে যাওয়া হয় তাকে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। গতকাল ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হলে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 2020 সালে তিনি 21 পদক পান। মিতা হক বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। তার এককভাবে মুক্তি পাওয়া মোট 24টি অ্যালবাম রয়েছে। তিনি ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালের শয্যা সংকটের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অক্সিজেনের চাহিদা। করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে হাসপাতালে শয্যা বাড়ানো স্থায়ী সমাধান নয়। স্বাস্থ্যবিধি মানলে 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পেটের টিউমার, এর পাশাপাশি গ্যাস্ট্রিক ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন 65 বছরের শাহিনা বেগম।
টিউমার অপারেশন করাতে চাই করোনার নেগেটিভ সনদ, অথচ গেল কদিনে কয়েকটি হাসপাতাল ঘুরেও মেলেনি পরীক্ষার সুযোগ। যে ভর্তি দিলে অপারেশন হইব, করোনা টেস্টার লিগা পারতাছি না, ফোন দিছি হেরা রিসিভ করে না, পরে আবার দিতাছি খালি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, হেরা ফোন রিসিভই করে না। এছাড়া রাজধানীর বিভিন্ন বুথে যারা করোনা পরীক্ষা করাতে এসেছেন তারাও পোহাচ্ছেন ভোগান্তি। মুগদা হাসপাতালে ফোনে সিরিয়াল নেয়ার নিয়ম চালু হলেও তা নিয়ে দুর্ভোগ সীমাহীন। 158 বার একটা এবং 138 বার দুইটা নাম্বারে কল করছি সকাল থেকে, আমি ঢুকাইতে পারতেছি না। এনাদের হেল্পলাইন বাড়ানো উচিত, যে দুটোর সিরিয়াল নাম্বার দেওয়া আছে সেই দুটোও যদি ওনারা রেগুলার অ্যাটেন্ড করেন তাহলে এত ভোগান্তি হয় না। রাজধানীর হাসপাতালগুলোতে শয্যা যেন সোনার হরিণ, কয়েকটি হাসপাতাল ঘুরেও শয্যা পাচ্ছেন না রোগীরা। এদিকে করোনার নতুন ভেরিয়েন্টে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়, অক্সিজেনের চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। 3টা কোম্পানি মূলত বাংলাদেশের লিডিং পজিশনে আছে, তারা অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, কিন্তু ওরাও হিমশিম খাচ্ছে। আমরা ঠিকমতো অক্সিজেন পাচ্ছি না। সবারই সম্মিলিতভাবে আগায় আসা উচিত কী করে অক্সিজেনের উৎপাদন বাড়ানো যায়। 9 এপ্রিলের তথ্য মতে রাজধানীতে করোনার জন্য নির্ধারিত 19 হাসপাতালের মাত্র 10% সাধারণ শয্যা খালি রয়েছে এবং আইসিইউ খালি আছে মাত্র 17টি। সংক্রমণ যদি এভাবে বৃদ্ধি হতেই থাকে তাহলে একটা পর্যায়ে হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই প্রেক্ষাপটে সকলকে আমাদের 18 দফা কর্মসূচি মেনে চলতে হবে। সরকার যে সমস্ত বিধিনিষেধ নিয়মকানুন করেছে, আমরা যদি 2 সপ্তাহ যাবত মেনে চলি, নিশ্চয়ই 1 সপ্তাহের মাথায় আমরা সংক্রমণটাকে একটা স্থিতিশীল জায়গায় আনতে পারব এবং ধীরে ধীরে কমিয়ে আনতে পারব। সংক্রমণ প্রতিরোধে লকডাউন সহ সরকারি পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে নজরদারি বাড়ানোরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, সেই সাথে বাড়ছে নমুনা পরীক্ষার জন্য মানুষের ভিড়। সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে জ্বর, সর্দি, কাশিতে ভুগতে থাকা অনেকেই পরীক্ষা করাতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এ বিষয়ে আরও জানাতে এবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, সকাল থেকে লাইনে যারা নমুনা পরীক্ষা করতে আসছেন তাদের ভিড় কেমন দেখছেন এবং আজকে ঠিক কতটি নমুনা পরীক্ষা করানো হবে কুর্মিটোলা হাসপাতালে? নমুনা পরীক্ষার কথাটি পরেই বলি। নমুনা পরীক্ষা প্রতিদিন হচ্ছে এবং প্রতিদিনই বাড়ছে নমুনা পরীক্ষা, ভোগান্তিও আছে। তবে এই মুহূর্তে যে সংকট সবচেয়ে বেশি সেটি হচ্ছে হাসপাতালে সিট পাওয়া বা একটি বেড পাওয়া। একটা বেড যেন সোনার হরিণ, বিশেষ করে রাজধানীতে আইসিইউ নাই বললেই চলে। ঠিক আমার পেছনে আমি একটু দেখাতে চাই, ঠিক এখন থেকে 20 মিনিট আগে একজন শ্বাসকষ্টের রোগী, তিনি করোনা সাসপেক্টেড বলে ধারণা করা হচ্ছে, তিনি এখানে এসেছেন। প্রচণ্ড আকারে তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং একটু বিশুদ্ধ বাতাস, একটু বিশুদ্ধ অক্সিজেনের জন্য তিনি হাহাকার। এক ধরনের তার যারা আত্মীয় স্বজন আছেন তারাও কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন। অর্থাৎ প্রত্যেকটা রোগীকে বাঁচানোর জন্য চিকিৎসক থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই কিন্তু চেষ্টা করে যাচ্ছে প্রাণপণে। এবং পাশেই কিন্তু আবারও আরেকজন দেখা যায়, তিনিও কিন্তু সিলিন্ডার অর্থাৎ অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে আছেন। অর্থাৎ এখানে সকাল থেকে প্রায় কমপক্ষে 6-7 জনকে দেখেছি ঠিক একই চিত্র। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আসছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাজধানীর অন্যান্য জায়গা থেকে আসছেন, এসে এই কুর্মিটোলা হাসপাতালে আসছেন। এই আসার পর এইভাবেই তারা বসে আছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে। এবং আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ, তিনি শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে এবং তার পাশে তার স্বজনরা দাঁড়িয়ে আছেন। এই চিত্র কিন্তু রাজধানীর অধিকাংশ হাসপাতালে, অর্থাৎ করোনা ডেডিকেটেড যে হাসপাতালগুলো আছে অধিকাংশ হাসপাতালে এই চিত্র। একটু যদি কুর্মিটোলা হাসপাতালের উদাহরণ দিয়ে যদি বোঝাতে চাই তাহলে হয়তো বা কিছুটা পুরো চিত্র বোঝা যাবে। আসলে এই কুর্মিটোলা হাসপাতালে 275টি বেড বা শয্যা আছে করোনা রোগীদের জন্য, কিন্তু এখন 125টির অধিক রোগী ভর্তি আছে, অর্থাৎ মোট 400 জন রোগী ভর্তি আছে। অর্থাৎ যে আসন সংখ্যা বা যে শয্যার সংখ্যা থাকার কথা তার চেয়ে কয়েক গুণ বেশি কিন্তু রোগী এই হাসপাতালে ভর্তি হয়ে আছে। রাজধানীর প্রায় সকল হাসপাতালে কিন্তু এই চিত্র, এবং একই সঙ্গে আইসিইউ ফাঁকা নাই বললেই চলে। গতকাল হিসেবে যদি বলতে চাই তাহলে গতকাল হিসেবে রাজধানীতে যে 10টি সরকারি করোনা হাসপাতাল আছে বা করোনা নির্ধারিত হাসপাতাল আছে, সেখানে মাত্র 60টি আইসিইউ শয্যা আছে। এবং বিভিন্ন এই 60টির যে সংখ্যা, সেই সংখ্যা যদি আমরা যখন খুঁজতে যাচ্ছি তখন সেই 60টিও কিন্তু থাকছে না বিভিন্ন হাসপাতালে। অর্থাৎ এইটুকু বোঝা যাচ্ছে যে কোনো আইসিইউ শয্যায় যখন কেউ মারা যায়, সঙ্গে সঙ্গে যারা সিরিয়ালে আসেন বা যারা অপেক্ষা করছেন তারাও কিন্তু সেই আইসিইউর জন্য তারা সেই আইসিইউ ভরে যাচ্ছে। অর্থাৎ সবচেয়ে যে বিষয়টি সেটি হচ্ছে যে রাজধানীতে কোনো শয্যায় ফাঁকা নাই এবং আইসিইউ ফাঁকা নাই। এবং যে করোনা যে নমুনা পরীক্ষার কথা বলছিলেন, সেই নমুনা পরীক্ষাতে শেষ করতে এক লাইনে, সেটি হচ্ছে নমুনা পরীক্ষা ভোগান্তি কিন্তু আগের মতোই আছে, তবে নমুনা পরীক্ষার সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে বলে
ধারণা করা হচ্ছে। এই ছিল সর্বশেষ কুর্মিটোলা হাসপাতাল থেকে। কুর্মিটোলা থেকে করোনা ভাইরাস পরিস্থিতির খবর জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী। ঢাকা 2 সিটি কর্পোরেশনের মধ্যে দক্ষিণে করোনা সংক্রমণ বেশি, আর এলাকা হিসেবে সবচেয়ে বেশি রোগী শনাক্তের হার রূপনগর ও আদাবরে। এই দুই এলাকায় পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্ত 46 ও 44%। বাজার ও বেশি জনসমাগম থেকেই সংক্রমণ বাড়ছে বলছে আইইডিসিআর। 2 কোটি মানুষের শহর ঢাকা শহরের করোনা সংক্রমণ পরিস্থিতি জানতে সম্প্রতি দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে সংগ্রহ করা 14,332টি নমুনা পরীক্ষা করা হয়। এতে 5,103 জনের করোনা শনাক্ত হয়। আর উত্তর সিটি কর্পোরেশনের 36,771 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় 10,843 জনের। শনাক্তের হার 29, অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনের তুলনায় দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সংক্রমণের হার 7 ভাগ বেশি। মানুষের শিক্ষাগত যোগ্যতা, স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা দুই এলাকায় ডিফারেন্ট হতে পারে। যে সার্ভিসগুলো অ্যাভেলেবল, নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা বা রিপোর্ট নেওয়া, সেটা উত্তরে দক্ষিণের চেয়ে বেটার হতে পারে। এরকম যে আপনি যখন কোনো নিয়ম করবেন তখন সেই নিয়ম মানার জন্য তার সহযোগী পরিবেশটা সৃষ্টি করে দিবেন। সেই পরিবেশটা সৃষ্টি করতে দক্ষিণ ব্যর্থ হয়েছে, উত্তর যেটা তুলনামূলকভাবে সফলকাম হয়েছে। রাজধানীর 50 এলাকার মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্তের হার রূপনগরে 46 ভাগ আর আদাবরে 44 ভাগ। শাহ আলী, রামপুরা, তুরাগ, মিরপুর, তেজগাঁও সহ 17 এলাকায় শনাক্তের হার 30 ভাগের বেশি। শাহবাগ, বংশাল, লালবাগ, বাড্ডা, যাত্রাবাড়ি সহ 23টি এলাকায় শনাক্তের হার 20 ভাগ। আর তেজগাঁও, শিল্পাঞ্চল, গুলশান, ভাসানটেক সহ 7টি এলাকায় রোগী শনাক্তের হার 11 ভাগের বেশি। বয়সের বিভিন্ন যে কোমরবিডিটি যেটা আমরা বলি সেটার উপস্থিতি, এগুলোও কিন্তু অনেকখানি নির্ভর করে যে একটা এলাকায় কতখানি সংক্রমণ হবে এবং শনাক্তীকরণ কতখানি হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাজার ও ঘনবসতিপূর্ণ এলাকায় রোগী বেশি। এসব এলাকায় সংক্রমণও দ্রুত ছড়াচ্ছে। এক বাড়িতে একজন আক্রান্ত হলে প্রায় সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে। তো সেদিকে একটু নজর রেখে আমরা সবাই মিলে যদি সাবধানে থাকতে পারি এবং তাহলে আসলে সংক্রমণ রুখে দেওয়া সম্ভব। এবং এই জন্য সবাইকে মিলে আমাদের স্বাস্থ্যবিধি যেমন মানতে হবে। সারা দেশে মোট করোনা শনাক্তের 70 ভাগই ঢাকায়, আর মোট মৃত্যুর 57 ভাগ এই শহরেই। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে লকডাউনের 6ষ্ঠ দিনেও রাজধানীতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। গণপরিবহনের পর দোকান, শপিং মল খোলায় অনেকটা আগের চিত্রে ফিরে আসে রাজধানী। এমন লকডাউন করোনা রোধে তেমন কোনো কাজে আসছে না বলে মনে করছেন নগরবাসী। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার গাবতলীর চিত্র এটি। বিধিনিষেধের কারণে সব যানবাহন ঢাকায় প্রবেশ করতে না পারায় অনেক দূর হেঁটে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। আবার যেসব যানবাহন ঢাকায় প্রবেশ করছে সেগুলোকে পাড়ি দিতে হচ্ছে লম্বা যানজট। সাধারণ মানুষের মতে এমন লকডাউন যাত্রাপথে বাড়িয়েছে ভোগান্তি। এখন কষ্ট কত রাস্তা হেঁটে যেতেছি, যাইতে হইব, আমার জীবিকার জন্য আমার যাইতেই হবে। আসলে লকডাউনও হচ্ছে না, মানে স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। মাঝখানে দিনমজুর যারা খেটে খাওয়া মানুষ যারা, তারা আছে বিপদে। এদিকে স্বাস্থ্যবিধি মানা শর্তে দোকান খোলার অনুমতি পেলেও বেশিরভাগ দোকান মার্কেটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। শারীরিক দূরত্ব না মেনে আবার অনেক বিক্রেতা মাস্ক না পরেই করছেন বেচাকেনা। মাস্ক পরলে আমরা ডাক দিতে পারি না, বুঝলেন, ডাক দিলে মানুষ শুনে না। গরমের বাপের কারণে আরো কাজ সর্দি বেশি হয়, এই জন্য মাস্ক সবসময় পরে থাকা যায় না। নিউ মার্কেট সহ বিভিন্ন দোকানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেক ক্রেতার মধ্যেও দেখা গেছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। দমটা আটকে আসে, তো এই জন্য একটু ফাঁকা করি, আবার পরে দিয়ে ঢেকে দিই। মানুষের মাঝে যে একটা আতঙ্ক থাকার কথা সেই রকম কোনো কিছুই নেই। স্বাভাবিক দিনে যেভাবে হয় সেভাবেই কেনাকাটা চলতেছে। লকডাউন আবারও বাড়ার ঘোষণায় মার্কেটে ক্রেতার চাপ বেড়েছে বলে মনে করেন বিক্রেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে লকডাউন চললেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। রাজধানীর কাঁচা বাজারগুলোতে এখনও গাদাগাদি করে বেচাকেনা করতে ক্রেতা বিক্রেতাদের দেখা যাচ্ছে। মানা হচ্ছে না নিরাপদ শারীরিক দূরত্ব। অনেক ক্রেতা ও বিক্রেতাই মাস্ক ছাড়া বেচাকেনা করছেন। অনেকের মাস্ক থাকলেও ব্যবহারে রয়েছে উদাসীনতা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর হাতিরপুল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।
শরীফ, আপনি সকালে কারওয়ান বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন, হাতিরপুলের পরিস্থিতি কি কোনোটা পরিবর্তন হয়েছে না একই রকম অবস্থা দেখছেন সেখানেও? দেখুন, রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি কাঁচা বাজার কারওয়ান বাজার, সেখানকার চিত্র আর হাতিরপুল কাঁচা বাজারের চিত্র বেশ তফাৎ রয়েছে। কারণ কারওয়ান বাজারের যে চিত্র দেখেছিলাম সেখানে বলা চলে একেবারেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত, আর এখন হাতিরপুলে যে আছি, হাতিরপুল কাঁচা বাজারে, এখানে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু অনেকে মাস্ক ছাড়া আছেন, অনেক ক্রেতা বিক্রেতা, কিন্তু তারপরেও কারওয়ান বাজারের তুলনায় এখানে মাস্ক পরার প্রবণতা কিছুটা বেশি। তবে সামাজিক বা শারীরিক দূরত্বের যে বিষয়টি সেটি কিন্তু নেই। কারণ আমরা যে বিষয়টি দেখেছিলাম যে করোনার স্বাস্থ্যবিধির মধ্যে শারীরিক বা সামাজিক দূরত্ব মানার যে বিষয়টি ছিল, নির্দেশনা ছিল, সেটি বলা চলে অনেকটা উপেক্ষিত, বিশেষ করে এই কাঁচা বাজার বা বিভিন্ন শপিং মল মার্কেটগুলোতে। আমরা গতকালকের চিত্রও যদি বলি, গতকালকে ঢাকার যেসব মার্কেট রয়েছে, বিপণী বিতান রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে একেবারেই উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। এবং আজকে কাঁচা বাজারের চিত্র বলা চলে অনেকটা একই রকম। অনেকে মাস্ক পরছেন কিন্তু ঠিকভাবে পরছেন না, সেটি কানে ঝুলিয়ে রাখছেন বা থুতনির নিচে ঝুলিয়ে রাখছেন, এমনভাবে অনেককে দেখা যাচ্ছে মাস্ক পরতে। আর বিক্রেতাদের মধ্যে যে বিষয়টি রয়েছে যে মাস্ক পরার বিষয়ে অনীহা, সে বিষয়ে তারা বলছেন তাদের যে বেচাকেনা করার অসুবিধা হয় মাস্ক পরলে, এটি তারা তাদের যুক্তি দাঁড় করাচ্ছেন মাস্ক সবসময় না পরার পেছনে। আর ক্রেতাদের মধ্যে যারা আছেন তারা অনেকটা অসচেতনভাবে অনেকেই কেনাকাটা করছেন। যদিও করোনা সংক্রমণের যে ধারা রয়েছে, এই ধারা কিন্তু মার্কেট, দোকানপাট এবং কাঁচা বাজার, গণপরিবহন এসব থেকেই সবচেয়ে বেশি ছড়াচ্ছে। অর্থাৎ স্বাস্থ্যবিধি মানতে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেয়া আছে, সেই নির্দেশনা আসলে মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটি আসলে তদারকির কিন্তু তেমন আমরা উদ্যোগ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, গতকালকেও আমরা দেখতে পাইনি। তো এই সব বিষয় নিয়ে ক্রেতা বিক্রেতা যারা বিভিন্ন কর্মজীবী রয়েছেন, তারা নানান যুক্তি দাঁড় করাচ্ছেন। যদিও সরকার বা সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন তাদের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে করোনা সংক্রমণ যাতে রোধ করা যায় বা এই করোনা থেকে যাতে মুক্তি পাওয়া যায়, এর জন্য সম্মিলিতভাবে যে উদ্যোগ গ্রহণ, সেই উদ্যোগ গ্রহণ বা সচেতনতা যদি না হয়, সেক্ষেত্রে আসলে এই করোনা মোকাবেলা সম্ভব নয়। লকডাউনের ৭ম দিনে কাঁচা বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী। আপনারা দেখছেন সকাল ৯টার বিরতিহীন সংবাদ। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন: অর্থের অভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে করোনা নিয়ে গবেষণা বন্ধ, মঞ্জুরি কমিশনে কয়েক দফা চিঠি দিয়েও কাজ হয়নি। পর্যটন কেন্দ্র, সমন্বিত পরিকল্পনা ও গ্রামীণ পর্যটনে গুরুত্ব দেওয়ার তাগিদ। করোনা মহামারীর সময় স্বাস্থ্য খাতের বিভিন্ন টেন্ডারে দুর্নীতি হচ্ছে কিনা তা নজরে রাখছে দুদক। এজন্য সংস্থাটির গোয়েন্দারা কাজ করছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও। গত বছর মার্চে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর ঘোষণা হয় সাধারণ ছুটি। বেশ কয়েকটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত করা হয়। কেনা হয় শত কোটি টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। পরবর্তীতে এসব কেনাকাটায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। মাস্ক বা পিপি থেকে শুরু করে করোনা টেস্ট সবকিছুতেই পাওয়া যায় দুর্নীতির অভিযোগ। নানান দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয় রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ, জেকেজি গ্রুপের কথিত চেয়ারম্যান ডাক্তার সাবরিনা সহ অনেকে। অনিয়মের অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন স্বাস্থ্য অধিদপ্তরের তখনকার ডিজি আবুল কালাম আজাদ। এবছর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চিকিৎসা নিশ্চিত করতে এরই মধ্যে কেনা হচ্ছে আইসোলেশন বেড, অক্সিজেন সিলিন্ডার ও আইসিইউ সরঞ্জাম। এসব কেনাকাটায় অনিয়ম দুর্নীতি হলে দুদক ব্যবস্থা নেবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। করোনাকালীন সময় যেন দেশের দুর্নীতি করে দেশের সাধারণ লোকজনকে যেন বঞ্চিত না করা হয়, সেদিকে দৃষ্টিপাত রাখা হবে। স্বাস্থ্য খাতের চলমান কেনাকাটায় দুর্নীতির বিষয়ে দুদকের গোয়েন্দারা নজরদারি চালাচ্ছে বলেও জানান চেয়ারম্যান। আমাদের যে গোয়েন্দা ইউনিট আছে তার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা অবজার্ভ করব। এছাড়া এর আগে যারা করোনাকালে দুর্নীতি করেছেন, আদালতের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতেও বদ্ধপরিকর দুদক।
রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো করোনা ভাইরাস নিয়ে গবেষণা শুরু করলেও অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। কয়েক দফা টাকা চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দিলেও কোনো কাজ হয়নি। কমিশন বলছে অর্থ দেওয়ার জন্য চেষ্টা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে গত বছরের এপ্রিল মাসে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ শুরু হয়। সেই সঙ্গে ভাইরাস নিয়ে গবেষণার কাজও শুরু করে তারা, কিন্তু কিছুদিন পরেই টাকার অভাবে কাজ বন্ধ হয়ে যায়। এরপর টাকা চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দেয় তারা, কিন্তু সেই টাকা এখনও পায়নি। সেই সঙ্গে করোনা শনাক্তের কাজও গত 1 বছর ধরে এখানকার গবেষকরা করছেন কোনো অর্থ ছাড়াই। করোনা পরিস্থিতিতে গবেষণা কাজ আমরা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু পারা যাচ্ছিল না, কারণ দূরত্ব বজায় রেখে, তারপরে নিরাপদ দূরত্ব, তারপরে মানে পয়সা নাই, এটা একটা বিষয়। পয়সা আমরা সব জায়গায় চাই, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনে চাই। এরকম কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ই করোনা নিয়ে গবেষণার প্রস্তাব জমা দিয়েছে মঞ্জুরি কমিশনে, কিন্তু টাকার অভাবে কেউই কাজ শুরু করতে পারছে না। গবেষকরা বলছেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ এখনও গড়ে ওঠেনি। কারণ আমরা এদিকে ফোকাসই করি না, আমরা এগুলোকে মূল্যায়নই করতে শিখি। প্রতিষ্ঠান যদি মূল্যায়ন করতে না শেখে, রাষ্ট্র যদি মূল্যায়ন করতে না শেখে, ফ্যাসিলিটি যদি ডেভেলপ করতে না দেয়, তাহলে ব্যক্তির সদিচ্ছা থাকলেও এখানে কোনো কিছু করা সম্ভব না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে কিছু গবেষণার কাজ চলছে। গবেষণার কাজ পুরোদমে করার জন্য টাকা ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে চাহিদা পেয়েছি, এই চাহিদা আমরা সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারের কাছ থেকে এই বিষয়ে বিশেষ বরাদ্দ পাওয়া মাত্রই আমরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেব। এখানকার গবেষকরা যখন দেশের বাইরে যাচ্ছেন তখন নানা বিষয়ে সুনামের সঙ্গে কাজ করছেন, অথচ ইচ্ছা থাকার পরও দেশে গবেষণার তেমন কোনো সুযোগ পাচ্ছেন না। সংশ্লিষ্টরা বলছেন বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় এসব গবেষকদের সঙ্গে নিয়ে কাজ করা জরুরি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও পুরোপুরি বন্ধ বিনোদন কেন্দ্র, রিসোর্ট সহ দেশের সব পর্যটন কেন্দ্র। দীর্ঘদিন লোকসানে থাকায় এরই মধ্যে ব্যবসা বন্ধ করে দিয়েছেন অনেকেই। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে সীমিত পরিসরে হলেও পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। বিশেষজ্ঞরা বলছেন সমন্বিত পরিকল্পনার পাশাপাশি গ্রামীণ পর্যটনেও গুরুত্ব দিতে হবে। গত বছর করোনা সংক্রমণ শুরুর পর থেকে দীর্ঘ সময় বন্ধ থাকে দেশের সব পর্যটন খাত। সেই সঙ্গে কয়েকটি দেশ ছাড়া বিভিন্ন নিষেধাজ্ঞায় প্রায় 1.5 বছর ধরে বন্ধ বিদেশ ভ্রমণও। গত বছরের নভেম্বরে অভ্যন্তরীণ পর্যটন খুলে দেওয়ায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ আরও বাড়ায় পুরোপুরি বন্ধ বিনোদন কেন্দ্রগুলো। তাই ব্যবসা টিকিয়ে রাখতে সীমিত পরিসরে পর্যটন স্পট খুলে দেওয়ার দাবি তাদের। এক কলিগ অন্য ব্যবসা, খেজুরের ব্যবসায় গেছে, কেউ আমের সময় আমের ব্যবসা করছে। এটা আমাদের ভাগ্য কোথায় নিয়ে যায় এই পরিস্থিতিতে একমাত্র আল্লাহ জানে। ডোমেস্টিক ট্যুরিজমটা ছিল, এটা এখনো বন্ধ হয়েছে, ব্যাঘাত হচ্ছে। কেন ব্যাঘাত হচ্ছে? লকডাউন দিচ্ছে। লকডাউন দেওয়াতে মানুষের মধ্যে একটা মানসিক চাপ, যে চাপটুকু সে কোথাও ভ্রমণ করার সুযোগ নেই, কারণ সরকার সেই ট্যুরিস্ট ডেস্টিনেশনটা বন্ধ করে রেখে দিয়েছেন, কিন্তু বইমেলা খোলা। করোনার মধ্যে সীমিত পরিসরে ব্যবসা চালু করতে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও দিয়েছে ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ, টিআব। স্বাস্থ্যবিধি মেনে রিসোর্ট খুলে দেয়া হলে এ খাতের 4 লাখ মানুষের কর্মসংস্থান টিকে থাকবে বলেও দাবি তাদের। জনসমাগমের বিপরীতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা রিসোর্টগুলোতে লকডাউনের সময় খোলা রাখার জন্য আবেদন জানাচ্ছি। এতে স্থানীয় কর্মসংস্থানের ক্ষতি হবে না। পর্যটন বিশ্লেষকরা বলছেন ব্যবসা টিকিয়ে রাখতে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। সেই সঙ্গে পারিবারিক পর্যটন কিভাবে চালু করা যায় তা নিয়েও চিন্তা করতে হবে বলে জানান তিনি। 45 লক্ষ পর্যটন কর্মী ঘরে বসে যাওয়ার একটা উপক্রম হয়েছে এবং আমরা দেখতে পাবো যে ব্যবসায়ীদের ভিতরে একটা হতাশা কাজ করছে। তো এই অবস্থা থেকে আমার মনে হয় যে উত্তরণের জন্য সরকারকে একটা নানান রকমের পলিসি হাতে নিতে হবে। এছাড়াও ব্যবসা পরিচালনা ব্যয় কমানোর পাশাপাশি বিনা শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার দাবি পর্যটন ব্যবসায়ীদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণা নিখোঁজ জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বড় ছেলে আব্দুর রহমান। গত রাত 10টার দিকে রাজধানীর পল্টন থানায় জিডিটি করা হয়। এ সময় জীবনের নিরাপত্তাও চেয়েছেন তিনি। জিডিতে রহমান উল্লেখ করেছেন, বেশ কিছুদিন ধরে তার মা জান্নাতারা ঝর্ণার সঙ্গে যোগাযোগ করতে না পেরে রাজধানীর ধানমন্ডির নর্থ সার্কুলার রোডে মায়ের বাসায় যান তিনি। সেখানে গিয়ে জানতে পারেন গেল শুক্রবার ঝর্ণা বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রহমান আরও উল্লেখ করেন, শনিবার সন্ধ্যা 6টার দিকে পল্টন মোড়ে তিনি খেয়াল করেন অজ্ঞাত কয়েকজন তাকে অনুসরণ করছেন। এতে নিজের ও মায়ের জীবন ঝুঁকির মধ্যে বলে সাধারণ ডায়েরিতে দাবি করেন আব্দুর রহমান। চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়ায় একটি 5তলা ভবন হেলে পড়েছে। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে ভবনটি হেলে পড়ে। খবর পেয়ে পুলিশ পুরো ভবন ঘিরে রেখেছে। সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। বছরখানেক আগে ভূমিকম্পে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় গোয়ালপাড়ার 5তলা ভবনটি। এরপরও সেখানে থাকছিলেন অনেকে। সম্প্রতি ভবনের নিচতলায় ভিত শক্ত করতে পাইলিং করে পিলার বসানো শুরু করে মালিকপক্ষ। এজন্য ভবনের নিচে খোঁড়া হয় বড় গর্ত। শনিবার দিনব্যাপী চলে সংস্কার কাজ। সন্ধ্যায় সামনের দিকে হেলে পড়ে ভবনটি। এখন এটা আমরা যখন হয়েছে তখন তো একটা যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট তো হতে পারে, কিন্তু এটা ভাঙা ভালো উচিত। এখন আমরা ডিসিশন করছি কালকে থেকে ভাঙা শুরু করবে। এক্সট্রা পিলার দিয়ে বিল্ডিংটাকে শক্ত করার জন্য চাইছিল। ইন দ্য মিন টাইম আজকে হঠাৎ বিল্ডিংটা একটু আগে সামান্য বেঁকে ছিল, এখন প্রায় 3.5 ফুটের মতন বেঁকে চলে আসছে এইদিকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। সরিয়ে নেওয়া হয় ভবনটির 5টি পরিবার সহ আশপাশের অন্তত 40টি পরিবারকে। বন্ধ করে দেওয়া হয়েছে ভবনের সামনে চলাচল। কিন্তু আমরা তো অনেক সময় 3তলাকে 5তলা বানাই, সেটা হইতে পারে, আমি জানি না সঠিক। এখন তারা যে মানে কোন ম্যাপের আঙ্গিকে বা কোন মানে অনুমতি সাপেক্ষে করছে, এটা পরবর্তী তদন্ত করলে হয়তো বাইরে হবে জিনিসটা। বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন ও পানির লাইন আমরা সবগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমরা অ্যাকর্ডিংলি বলেছি, যেন কোনোভাবেই কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। যেটি হয়েছে সেটি বিল্ডিংটি ভেঙে হেলে পড়েছে। এখন বিল্ডিংটি তারা দেখছে এবং আমরা সিডিএর সাথে কথা বলেছি, তারা অ্যাকর্ডিংলি এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। ভবনটিতে সংস্কার কাজ চালানোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় 5তলা ভবন হেলে পড়ার বিষয়ে ঘটনাস্থল থেকে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? এবং আপনি বলেছিলেন যে 10টার পরে প্রশাসনিক তৎপরতার বিষয়ে জানানো হবে, তো তার শেষ মুহূর্তের খবর কি? না, এখনো আগের মতোই, অর্থাৎ ভবনটিকে ঘিরে পুলিশের কড়া পাহারা রয়েছে এবং এখানে সামনে দিয়ে কাউকে আর আসা যাওয়া করতে দেওয়া হচ্ছে না। ঠিক আগেই আমরা খবরে যেমনটা জানাচ্ছিলাম যে আশপাশের যারা আছেন তাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ভবনের ভেতরে যারা আছেন তাদেরকেও যথারীতি সরিয়ে নেওয়া হয়েছে। আমরা যতটা খবর এখনো পর্যন্ত পাচ্ছি যে যদি 10টার পরে মূলত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ যারা নগরের সাথে এই পরিকল্পনার সাথে যারা যুক্ত তারা এই ঘটনাস্থলটি আসতে পারেন এবং সেক্ষেত্রে এটি ভাঙলে সেটি কোন নিয়মে ভাঙা হবে সেটি নিয়েও কথা বলা হবে। এবং মূলত যেহেতু আরেকটি বিষয় সেটি হচ্ছে এই বাড়িটির অনুমোদন বা ঠিক কিরকম আছে বা কত তলা পর্যন্ত অনুমোদন আছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি এই যে সংস্কার কাজটি চালানো হচ্ছিল সেটির ব্যাপারে কোনো অনুমতিপত্র যেহেতু নেই, সেই ব্যাপারেও কিন্তু এখানে একটি হয়তো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, এরকমটা আমরা ইঙ্গিত পাচ্ছি। তবে মূলত একেবারেই কোনো ধরনের আমরা ভবনের চারপাশে ঘুরে বা আশেপাশের মানুষজনের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে একেবারে কোনো ধরনের প্রকৌশলগত দিক বিবেচনা না করেই এই ভবনটি গড়ে উঠেছে। খুব ছোট্ট একটি জায়গায় 5তলা একটি ভবন, পাশাপাশি এটির আশেপাশে যদি আমরা একটু দেখি যে খুব বেশি জায়গাও, যে পরিমাণ জায়গা একটি ভবনের ক্ষেত্রে খোলা রাখা উচিত সেরকম কোনো কিছু এখানে নয়। একেবারে কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে এই ভবনটি বানানো হয়েছে এবং এটির যে সংস্কার কাজ সেক্ষেত্রেও কোনো নিয়ম অনুসরণ করা হয়নি, যে কারণেই গতকালকে একটি এই বিপর্যয়টি তৈরি হয়। এবং এখনো পর্যন্ত যেহেতু কোনো মানুষের এখানে আসলে ক্ষতি না হলেও বিষয়টি এখানে উৎসুক একটি পুরো এলাকার মধ্যে একটি উৎসুক্য তৈরি করেছে। চট্টগ্রামে হেলে পড়া ভবনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।
গাইবান্ধায় ঋণের টাকা পরিশোধ না করায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও 2 পুলিশ কর্মকর্তা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিহতের স্ত্রী। রাতে নিহত ব্যবসায়ীর স্ত্রী বিথি বেগম সদর থানায় এই অভিযোগটি দায়ের করেন। এ সময় ওসি মুজিবুর রহমান, এসআই মোশাররফ ও আওয়ামী লীগ নেতা মাসুদ রানা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। গতকাল গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে হাসান আলী নামে এক জুতা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মাসুদ রানাকে আটক করা হয়েছে। রাজশাহীতে ছুরিকাঘাতে নিহত আনসার সদস্য মিজানুর রহমান। শনিবার রাত 8টার দিকে নগরীর হেতেম খাঁ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিজান আনসারের হ্যান্ডবল দলের খেলোয়াড় ছিলেন। এই হত্যাকাণ্ডের জন্য তার বন্ধু মাধবকে দায়ী করছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, লকডাউনের কারণে ওয়াসার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশে এক দোকানিকে আলো নিভিয়ে ব্যবসা করতে বলেন মিজান। এ নিয়ে তার সঙ্গে তর্কে জড়ান মাধব। কিছুক্ষণ পর ছুরিকাঘাত করেন তাকে। রাজশাহী মেডিকেলে নেয়ার পর মিজানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাধবের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে মাধবকে পুঠিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ভারপ্রাপ্ত আমির রেজাউল হককে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিটিটিসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল জানিয়েছেন, জামায়াতুল মুজাহিদিনের আমির সালাউদ্দিন সালেহিনের নির্দেশে জেএমবির কার্যক্রম পরিচালনা করেন তিনি। 2005 সালে সিরিজ বোমা হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। 2017 সালে জামিনে মুক্ত হয়ে আবারও জেএমবির কার্যক্রমে যুক্ত হন রেজাউল। রেজাউল হকের বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলা তদন্তাধীন। এছাড়াও জিআরপি ও বিমানবন্দর থানায় আরও 2টি মামলা বিচারাধীন বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এটা হলো জেএমবি সে ভারপ্রাপ্ত আমির সালাউদ্দিন সালেহিনী দেশে এসে বাংলাদেশে কাজ করতেছে। 2017 সালে তৎকালীন আমির ছিল, বাংলাদেশের প্রধান ছিল। সে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হওয়ার পর থেকে সে আমিরের দায়িত্বে আছে আর কি। সে জেএমবি কে সংগঠিত করার চেষ্টা করতেছে। ক্যাসিনো কেলেঙ্কারিতে 2 ভাই এনু রূপনের আরও 2 মামলা ও রাজীবের একমাত্র মামলার অভিযোগপত্র এ মাসেই। তবে সম্রাট ও খালেদের চার্জশিটের জন্য অপেক্ষা করতে হবে বিদেশ থেকে তথ্য আসার ওপর। এই 5 জন 250 কোটি টাকা পাচার করেছে বলেও তথ্য পেয়েছে সিআইডি। 2019 সালের 18 সেপ্টেম্বর ঢাকার ইয়ংম্যানস সহ 6টি ক্লাবে শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। এরপর কয়েক মাসের টানা অভিযানে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সে সময়ের যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুইয়া, জিকে শামীম সহ 9 জনকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীর গুলশান, মতিঝিল সহ 8 থানায় অর্থ পাচার আইনে তাদের বিরুদ্ধে হয় 13টি মামলা। এ পর্যন্ত 8 মামলার অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি। সম্রাটের বিরুদ্ধে অনুসন্ধান শেষে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে 195 কোটি টাকা পাচারের অভিযোগে গত সেপ্টেম্বরে রমনা থানায় মামলা করে সিআইডি। এতে বলা হয়েছে, সম্রাটের সহযোগী আরমান ক্যাসিনো থেকে উপার্জিত টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। অক্টোবরে এই 2 দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে সম্রাটের লেনদেনের তথ্য চাইলেও এখনো জবাব আসেনি। খালেদের বিরুদ্ধেও মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে 8.5 কোটি টাকা পাচারের তথ্যে মামলা হয় মতিঝিল থানায়। এই 3 দেশের কেন্দ্রীয় ব্যাংকে তার লেনদেনের তথ্য 8 মাসেও পাওয়া যায়নি। সম্রাটের বিরুদ্ধে একটা মামলা এবং যে খালেদ মাহমুদের যে মামলা, এই মামলাগুলো বাইরে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে আমরা এমএলএ পাঠিয়েছি। ডিপেন্ড করবে সেখান থেকে এমএলএর মাধ্যমে স্টেটমেন্টগুলো আসার জন্য, ওটা পেলে আমরা ডিসপোজ করতে পারি। ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হন মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব। গত বছরের ফেব্রুয়ারিতে মামলা হলেও শেষ হয়নি তদন্ত। তবে তার বিরুদ্ধেও 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য মিলেছে। ক্যাসিনো কাণ্ডের আলোচিত চরিত্র পুরান ঢাকার 2 ভাই এনুরূপনের মানি লন্ডারিং এর 6 মামলার 2টির তদন্ত চলছে। গত বছরের ফেব্রুয়ারিতে তাদের লালমোহন শাহ স্ট্রিটের বাসায় 26.5 কোটি টাকা পায় র্যাব। সিআইডি বলছে, ক্যাসিনো অভিযান চলার সময় এনুরূপনের অন্য 3 ভাই এ টাকা লুকিয়ে রেখেছিলেন। অন্য মামলায় তাদের 121টি ফ্ল্যাট, 25 কাঠা জমি ও 5টি গাড়ির খোঁজ পেয়েছে সিআইডি। বোঝা যাচ্ছে যে কিছু
লোক জড়িত আছে, কিন্তু পর্যাপ্ত এভিডেন্স আমি জোগাড় করতে পারছি না, তখনই তাদেরকে আমি আইনের আওতায় নিয়ে আসতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা থাকে। এসব মামলার তদন্ত দ্রুত শেষ করে প্রয়োজনে ক্যাসিনো কেলেঙ্কারির প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে আরও কিছু মামলা হতে পারে বলে জানিয়েছে সিআইডি। এপ্রিল মাসের মধ্যে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা সমস্যায় জর্জরিত লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরী। অপার সম্ভাবনা থাকার পরও সেখানে গড়ে ওঠেনি উল্লেখযোগ্য শিল্প কারখানা। যেগুলো রয়েছে সেগুলো বন্ধের পথে। এর পেছনে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, লোডশেডিং, গ্যাস সংকটের সঙ্গে অব্যবস্থাপনা ও অবকাঠামোর অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। লক্ষ্মীপুরের বেকার সমস্যার সমাধান ও শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৯৭ সালে ১৬ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। তবে প্রতিষ্ঠার ২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই নগরীতে। বিসিক শিল্প এলাকার মূল ফটক থেকে শুরু করে সবগুলো রাস্তাই বেহাল দশা। নেই কার্পেটিং, বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। এ অবস্থায় পণ্য পরিবহনের লোকসানে পড়ছেন শিল্প মালিকরা। এখানেই ভোগান্তির শেষ নয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। নেই গ্যাস সংযোগ আর পর্যাপ্ত পানির ব্যবস্থা। তাই বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। পরিবেশ নাই, রাস্তাঘাট নাই, ড্রেন নাই, পানি সরে না এবং ওই ময়লা আবর্জনা অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে আসলে একটা বড় প্রতিষ্ঠান করবো, কিন্তু এই ধরনের পরিবেশ পায় না, যার কারণে চলে যেতে বাধ্য হয়েছে। বাৎসরিক হচ্ছে ৫০,০০০ টাকার উপরে, ৫০,০০০ টাকা প্লাস সার্ভিস চার্জ। তারপরেও সেই সার্ভিস চার্জ অনুযায়ী উন্নয়ন, তেমন কোনো উন্নয়ন চোখে পড়ার মতো নাই। আমাদের ড্রেনেজ ব্যবস্থা লাগবে, রাস্তার ব্যবস্থা লাগবে, বাউন্ডারি ওয়াল লাগবে। এগুলো হলে একটা বিসিকের সৌন্দর্য বাড়ে এবং বিসিকের মান বাড়ে। এসব সমস্যার কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, শিল্প উদ্যোক্তাদের ফেরাতে ও বিসিক অবকাঠামো গড়ে তুলতে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এস্টাবলিশ করার জন্য এরা কমিটি করে আমরাও বসতে দেবো, অবশ্যই সমন্বয়ের মাধ্যমে করতে হবে। আমি যে গেতাকে কিছু করাটাকে ঠিক হবে না, এরা আমার থেকে আদায় করে নিতে হবে। আমরা এখানে উদ্যোগ গ্রহণ করছি যে কিভাবে নতুন নতুন শিল্প স্থাপন এবং এগুলোর সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা যায়, বেকারত্ব দূর করা যায়। লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীতে ৩ ক্যাটাগরিতে তৈরি হয় ১০০টি প্লট, যার মধ্যে বরাদ্দ দেওয়া হয় ৯৭টি। তবে বর্তমানে চালু আছে মাত্র ৩০টি প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াই। বাম্পার ফলনের পাশাপাশি মৌসুমের শুরুতেই দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। তবে শ্রমিক সংকট এবং ঝড় বৃষ্টির কারণে আগাম বন্যার শঙ্কায় ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাওড়াঞ্চলের কৃষকরা। লক্ষ্মীপুরে এবার ৩৬,০০০ হেক্টর জমিতে বোরোর উৎপাদন লক্ষ্য ১,৩০,০০০ মেট্রিক টন। হয়েছে বাম্পার ফলনও। প্রতিমন ধান স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১১০০ টাকায়। দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। পানিও টাবল হয় না, আর বিদ্যুৎও ঠিক মতন ছিল, আর সারের দামও ইয়ার ভিতরে সীমিতের ভিতরে ছিল। এখন ধানের ফসল এই বছর আলাদা ভালো হয়েছে, রেটও ভালো, রেটে মনে করেন ১,০০০ টাকা রেট চলে এখন। হবিগঞ্জে হাওরের বিভিন্ন এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। উচ্চ ফলনশীল এসব ধান চাষে চাষিদের সহযোগিতা করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তবে নতুন নতুন জাতগুলোকে আমরা কৃষকের মাঝে ছড়াচ্ছি, যেহেতু কৃষক অধিক ফলন পেতে পারে এবং তাদের খরচ কম হয়, পোকামাকড়ের আক্রমণ থেকে যে তাড়াতাড়ি রক্ষা পায়। আগাম বন্যার শঙ্কা ও শ্রমিক সংকটের মধ্যেই সুনামগঞ্জেও ফসল ঘরে তুলতে শুরু করেছে কৃষকরা। তবে বৈরী আবহাওয়ার কারণে মাড়াই ও ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন তারা। এদিকে দ্রুত ফসল ঘরে তুলতে প্রচার চালাচ্ছে প্রশাসন। এই মেশিনগুলো যে একটু হারে বাড়াই, তাহলে আমরা শ্রমিক করতে লাগি, আমরা যে কৃষক করলে খুব ভালো হইব। দেশে তো ধান কাটার মানুষ পাওয়া যান না করুণার মাঝে। কিশোরগঞ্জে ১,৬৬,৯৫০ হেক্টরের মধ্যে হাওরে আবাদ হয়েছে ১,০২,৫০০ হেক্টর জমিতে। উৎসবমুখর পরিবেশে কাটা মাড়াইয়ে নেমেছে কৃষকেরা। স্বল্প সময়ে ফসল ঘরে তুলতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কথা জানিয়েছে কৃষি বিভাগ। ৯৯টি কম্বাইন হারভেস্টার, ৪৯টি রিপারে বরাদ্দ পেয়েছি। কৃষকগণ এগুলি 70%-এ, হাওড় অঞ্চলে ক্ষেত্রে 70%-এ ধান এগুলি ক্রয় করা হচ্ছে। আগামী ২ সপ্তাহের মধ্যে সারা দেশে পুরোদমে শুরু হবে বোরো ধান কাটা মাড়াই। তবে শ্রমিক সংকট দূর করা ও ফসলের
ন্যায্য দাম নিশ্চিতের দাবি জানিয়েছেন চাষিরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 4 এপ্রিলের গরম বাতাসে বগুড়ার সারিয়াকান্দিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50 হেক্টর জমির ধান। ফলে এবার ধানের চিটা বেশি ও ফলন কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন রোগবালাই থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। কিছুদিন পরেই ধানে শুরু হবে সোনালী রং ধরা। ঠিক তখনই কালবৈশাখীর গরম বাতাসে বগুড়ার সারিয়াকান্দিতে প্রায় 50 হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। ফসল ঘরে তোলার কয়েকদিন আগেই সবুজ ধানের গাছ ধূসর হয়ে পড়ায় কৃষকের মাথায় হাত। গরম হওয়ার পরের দিন আমরা জমিতে এসে দেখি সাদা শীষ বাইরে হচ্ছে। সরকার থেকে কিছু সহযোগিতা করে তাহলে কিছুটা আমাদের পোষাবে। কৃষি কর্মকর্তারা বলছেন গরম এই বাতাসের নাম লু হাওয়া। এই বাতাসে ধান চিটায় পরিণত হয়েছে, সাদা বিবর্ণ হয়ে পড়েছে গাছ। ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা পরিকল্পনার কথা বলছেন তিনি। যেসব কৃষক আসলে এই ফ্লু হাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে যাদের ধান জমি, তাদেরকে একটু প্রণোদনার আওতায় নিয়ে এসে তাদের ক্ষতি একটু পুষিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে ধানের সর্বোচ্চ ফলন পেতে জমিতে পর্যাপ্ত পানি দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি ও গ্রেনেড হামলায় নিহতের সংখ্যা বেড়ে 80 জনে দাঁড়িয়েছে। শুক্রবার বাগো শহরে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মিয়ানমারের বাগো শহরে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর হামলা করে নিরাপত্তা বাহিনী। এতে 80 জনেরও বেশি মানুষ নিহত হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, জেআর মুনি প্যাগোডা কম্পাউন্ডে মৃতদেহ ফেলে রাখা হয়েছে। ফেব্রুয়ারি থেকে চলা জান্তা বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত 600রও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তবে সামরিক সরকারের মুখপাত্র মেজর জেনারেল জ মিনতুন শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ পর্যন্ত 248 বেসামরিক নাগরিক ও 16 পুলিশ নিহত হয়েছে বলে জানান। ইন্দোনেশিয়ায় 5.9 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। শনিবার দেশটির জাভা দ্বীপ, বালি সহ বেশ কয়েকটি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এই ঘটনায় পার্লামেন্ট ভবন, স্কুল ও হাসপাতাল সহ বেশ কয়েকটি শহরে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় তারা। তবে বেশ কয়েকটি পরাঘাত হলেও সেখানে সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এর মধ্যে ভূমিকম্প কবলিত অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। মোট ক্ষয়ক্ষতির হিসাব এখনও পাওয়া যায়নি। গত সপ্তাহে ঘূর্ণিঝড় সেরোজার আঘাতে ভূমিধস ও আকস্মিক বন্যায় 160 জনের বেশি মানুষের প্রাণহানি হয়। দক্ষিণ এশিয়া দেশগুলোতে করোনায় আক্রান্তের সংখ্যা 1.5 কোটি ছাড়িয়েছে, যা বিশ্বের মোট শনাক্ত রোগীর 11 ভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে ভারতে। দক্ষিণ এশিয়ার মোট প্রাণহানির 84 ভাগই সেখানে। বর্তমানে প্রতিদিন গড়ে 1.5 লাখ রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ভারত। একদিকে চলছে টিকা কার্যক্রম, অন্যদিকে প্রতিদিন রেকর্ড করছে সংক্রমণের হার। প্রতিদিন গড়ে 1.5 লাখ রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। এ নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা 1.32 কোটি, যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। এদিকে দেশটিতে এ পর্যন্ত 1,68,000 প্রাণহানি হয়েছে। 10 মাস পর এপ্রিল থেকে আবারও পাকিস্তানে দৈনিক গড়ে 4,000 রোগী শনাক্ত হচ্ছে। এছাড়াও বেড়েছে মৃতের সংখ্যা। ডিসেম্বরের পর চলতি সপ্তাহ থেকে প্রতিদিন শতাধিক মৃত্যু হচ্ছে দেশটিতে। এ পর্যন্ত পাকিস্তানে 15,000-এর বেশি প্রাণহানি হয়েছে। এদিকে প্রথম ধাপের সংক্রমণে ঠিক থাকলেও দ্বিতীয় ঢেউয়ে নাকাল শ্রীলঙ্কা। দেশটিতে এ পর্যন্ত 600 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 400ই হয়েছে 2021 সালে। নেপালেও বেড়েছে রোগীর সংখ্যা। এ পর্যন্ত 3,000-এর বেশি প্রাণ গেছে সেখানে। আক্রান্ত হয়েছে 3.25 লাখ। অন্যদিকে তুলনামূলক শিথিল অবস্থায় আফগানিস্তানের করোনা পরিস্থিতি। 10 দিনে সেখানে 26 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনার সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশ মালদ্বীপ ও ভুটান। এ পর্যন্ত মালদ্বীপে 67 জনের মৃত্যু হয়েছে, আর ভুটানে মোট আক্রান্ত 900। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবার এল ক্লাসিকোতে বার্সেলোনার হার। কাতালান জায়ান্টদের হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। 43 বছর পর বার্সার বিপক্ষে টানা 3 ম্যাচ জিতল লস ব্লাঙ্কোরা।
মাত্র 13 মিনিটে করিম বেনজেমার দুর্দান্ত নৈপুণ্যে লিড নেয় রিয়াল। অল্প সময় পর টনি ক্রুসের ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করে জিদানের দল। বিরতির আগে কর্নার থেকে মেসির নেয়া শট পোস্টে বাধা পাওয়ায় গোল হয়নি। 7 মিনিটে গোলের আক্ষেপ ঘোচায় বার্সা ডিফেন্ডার অস্কার মিনগুয়েজা। এরপর দুদল একাধিক আক্রমণ করলেও জালে বল জড়াতে পারেনি কোনো দলই। খেলার মাঝামাঝি সময়ে প্রবল বৃষ্টি আসায় অ্যাওয়ে ম্যাচটি আরও কঠিন হয় মেসিদের জন্য। বার্সা তরুণ মিডফিল্ডার ইলাইশ মরিবা শেষ দিকে নেমে দারুণ খেলেন। যোগ করার সময় তার দুর্দান্ত শট গোলবারে বাধা না পেলে সমতা নিয়ে ফিরত বার্সেলোনা। আজ মাঠে গড়াচ্ছে কলকাতা নাইট রাইডার্সের খেলা। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইয়ে সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। কেকেআরের হয়ে নেতৃত্ব দেবেন এউইন মর্গান। আজ খেলতে পারেন বাংলাদেশের সাকিব আল হাসান। 2012 এবং 14 2 বছর রাইডার্সের জয়ের অন্যতম নায়ক ছিলেন বাংলার এই টাইগার। তাই এবারের আসরে কলকাতা সবচেয়ে বেশি খরচ করেছে তাকে দলে ভেড়াতে। রাইডার্সের মূল অস্ত্র আন্দ্রে রাসেলও থাকতে পারেন দলে। কোয়ারেন্টিনের কারণে জেসন রয়কে পাচ্ছে না সানরাইজার্স। তবে বেয়ারস্টো এবং ওয়ার্নারের ওপেনিং জুটি হতে পারে আতঙ্ক। এছাড়াও রশিদ খানের ঘূর্ণিতে বধ হতে পারে বিপক্ষ দল। যদিও দুই দলের সাক্ষাতে 19টি ম্যাচের মধ্যে কেকেআর সানরাইজার্সকে হারিয়েছে 12 বার, হায়দ্রাবাদ জিতেছে 7টি ম্যাচে। এমনকি গত আইপিএলেও 2টি ম্যাচে জিতেছে মর্গানের দল। মহামারীর মাঝে সফল আয়োজনের তৃপ্তি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার পর্দা নেমেছে নবম আসরের। করোনা নিয়ে সতর্কতায় সংক্ষিপ্ত করা হয় সমাপনী অনুষ্ঠান। নতুন মুখ পাওয়াটাই আয়োজনের মূল প্রাপ্তি বলছেন আয়োজকেরা। দুঃসময় পেছনে ফেলে এই উদযাপন নতুন শুরুর। তারুণ্যের আত্মপ্রকাশে পিছু হটেছে কালো ছায়া। সঠিক পরিকল্পনা আর ব্যবস্থাপনায় সামলানো যায় মহামারীর চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের বড় প্রাপ্তি এই আত্মবিশ্বাস। আসরের বড় প্রাপ্তি তারুণ্যের আত্মপ্রকাশ। 31টি ডিসিপ্লিনে আলো ছড়িয়েছেন অনেক নতুন মুখ। সাঁতারে সর্বাধিক 8টি স্বর্ণ জিতে গেমস সেরা সোনিয়া আক্তার। ভারোত্তোলন, সুইমিং, সাইকেলিং, অ্যাথলেটিক্স ছিল রেকর্ডময়। আসরের সেরা বাংলাদেশ আনসার। পরের অবস্থানে সেনাবাহিনীর অ্যাথলিটরা। অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাগণকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর সমাপ্তি ঘোষণা করছি। করোনা সতর্কতায় সংক্ষিপ্ত করা হয় সমাপনী অনুষ্ঠান। লেজার শো এর পর নিভিয়ে দেয়া হয় মশাল। কঠিন চ্যালেঞ্জ জিতে আত্মবিশ্বাসী আয়োজকেরা বলছেন, নতুন প্রতিভাদের আত্মপ্রকাশই এমন আয়োজনের মূল প্রাপ্তি। খেলোয়াড়দের উৎসাহ প্রদান এবং সম্ভাবনাময় ও সুপ্ত প্রতিভা সম্পন্ন খেলোয়াড় চিহ্নিত করা ও তাদের বিকশিতকরণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করাও এই আয়োজনের একটি মূল উদ্দেশ্য ছিল। সফল আয়োজন বিভিন্ন খেলায় প্রতিভাধর খেলোয়াড় নির্বাচন করতে সমর্থ হয়েছে, যা অদূর ভবিষ্যতে বৃহত্তর আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবে। 1 এপ্রিল ভার্চুয়ালি আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংখ্যাকে জয় করে সফলভাবে আসর শেষ করায় তৃপ্তি আয়োজকদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতিহীন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। করোনার কারণে অন্যান্য রোগের চিকিৎসা ব্যাহত, জটিল রোগীরা সেবা পাচ্ছেন কম, আউটডোরে চিকিৎসক স্বল্পতা। করোনা পরবর্তী শারীরিক জটিলতায় মারা গেছেন 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক, ভুগছিলেন নানা রোগে। করোনায় স্বাস্থ্য খাতে দুর্নীতি হচ্ছে কিনা তা নজরে রাখছে দুদক, গুরুত্ব দেওয়া হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে। হেফাজতের মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা নিখোঁজ জানিয়ে থানায় জিডি, জীবনের নিরাপত্তা চেয়েছেন বড় ছেলে আব্দুর রহমান। এবং মিয়ানমারের জান্তা বিরোধী বিক্ষোভে একদিনে নিহত বেড়ে 80 জন, এ পর্যন্ত মারা গেছে 600 বিক্ষোভকারী। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।